কারণ একটা প্রত্যেক ঘরে ঘরে আজকে মেয়ে বাবা মাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে বা বাবাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে এই মাদকের কারণে। আজকে সমাজে একটা হাহাকার এই মাদক নিয়ে, তার বিরুদ্ধে কি অভিযান চালানো যাবে না? আপনারা দেখেন কতজনকে আইনের আওতায় আনা হয়েছে, মোবাইল কোর্ট করে সাজা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের হাতে সোপর্দ করা হচ্ছে। খুব স্বাভাবিক, এই ধরনের একটা অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে। তো কোনটা বড় করে দেখবেন? মাদক বিরোধী অভিযানটা, মাদক বন্ধ করা? যখন সন্ত্রাস বিরোধী অভিযান করতে গেছি তখনও কিন্তু এই একই প্রশ্ন এসছে। এখন সন্ত্রাস আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এখনো বিশ্বের অনেক সভ্য দেশেও তো প্রতিনিয়ত ঘটনা ঘটছে, অন্তত বাংলাদেশে আমরা সেদিক থেকে অনেক ভালো অবস্থানে রাখতে সক্ষম হয়েছি। কাজে আমরা মাদক বিরোধী অভিযান যেটা অব্যাহত চলছে, সারা দেশের মানুষ কিন্তু একটা স্বস্তি পাচ্ছে, এটা মানুষের দাবি। আপনাদের পত্রপত্রিকা তো বড় বড় হেডলাইন দিয়েছে, কত নামি দামি পত্রিকা বিশাল হেডলাইন দিয়েছে যে একবারে মাদকের অধীনে সমাজ মানে মাদকের দ্বারা অধীনস্থ হয়ে আছে। সেটা করতে দেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাকিল আহমেদ, আমি ৭১ টেলিভিশনের বার্তা প্রধান। আপনি মাদক প্রসঙ্গে বলছিলেন, প্রথমত বলতে চাই যে সত্যি সত্যি জঙ্গিবাদ বিরোধী যে অভিযান যেভাবে করে সফল হয়েছে, একইভাবে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়েও কিন্তু অসংখ্য সাধারণ মানুষের তারা কিন্তু বাহবা দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে দেশ মাদক মুক্ত আগে হোক। কিন্তু যাদের কারণে মাদক বিস্তার ঘটলো, বিশেষ করে একেবারে পেছনের সারিতে যাদেরকে আমরা গডফাদার বলি, এবং কখনো কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা জড়িত না থাকলে কেমন করে বিস্তার ঘটলো। তো ওই যে শ্রেণীটি, তাদের বিরুদ্ধে আমরা কতটা কঠোর হব? একই সঙ্গে সুযোগ নেই, যেহেতু দুটো প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমরা করতেই চাই, আমি বিশেষ করে করতেই চাই। আমরা তখন সাহসী জাতি, আমরা মহাকাশে আমাদের স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছি, সমুদ্র আমরা জয় করেছি, ব্লু ইকোনমি নিয়ে আজকেও আপনি একটি বৈঠকে, পিপিপির বৈঠকে খুব সম্ভবত আপনি বলেছেন যে বাংলাদেশ ৯ বছরে এত সফলতা দেখিয়েছে, এটি বিশ্বের বিস্ময়। কিন্তু ব্লু ইকোনমি নিয়ে আমাদের এত বড় একটা সম্পদ আমরা কেমন করে বাংলাদেশের স্বার্থে কাজ করব, তার কোনো কৌশলপত্র আছে কিনা? আপনার ভীষণটা মাননীয় প্রধানমন্ত্রী আমি একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। ব্লু ইকোনমি কথাটা আসলো কোত্থেকে? কৌশলপত্র আছে বলেই এই কথাটা এসছে, আর সেটার উপরে কাজও হচ্ছে। আর গডফাদার বলতে আপনারা কাকে কে গডফাদার বলছেন আমি সেটা জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি কে গডফাদার, কে ডন, কে কি, সেটা কিন্তু আমরা বিচার করছি না। যারাই এর সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধেই এতটুকু খবর পাওয়া যাচ্ছে, এবং এটা কিন্তু দীর্ঘদিন থেকে গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করেছে যে কারা এর ভিতরে জড়িত। আমরা কিন্তু অপারেশনে খুব হঠাৎ করে যাইনি। হয়তো আপনাদের মনে হতে পারে যে হঠাৎ করে শুরু করেছে, ঘটনা কিন্তু তা নয়। দীর্ঘদিন থেকে নজরদারিতে রাখা হয়েছে, দেখা হয়েছে কারা আনে, কোন কোন স্পট থেকে ঢুকছে, কোথা থেকে তৈরি হচ্ছে, কি হচ্ছে, এগুলি খবর রেখেই কিন্তু এর পূর্বে শুধু মাদকই ধরা হতো, এবং বিভিন্ন উপায়ে আমাদের জলপথ, স্থলপথ, কোনো পথে কিন্তু বাদ নাই। আমাদের কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এ ব্যাপারে যত সতর্ক। এমন দিন নাই যে এই ইয়াবা সহ মাদক ধরা না পড়ছিল, দীর্ঘদিন থেকে। এবং এইভাবে ধরে ধরে এরপরে আমরা এই উদ্যোগটা নিয়েছি, এবং যেই গডফাদার থাকুক, সে যে বাহিনীতেই থাকুক, কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না এবং ছাড়া হবে না, এটুকু অন্তত বলতে পারি। আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানেন। কে কি, কার ভাই, কার চাচা, কার কে, ওটা কিন্তু দেখি না, এটা একটু মাথায় রেখেন। ওই যখন সন্ত্রাস বিরোধী তখনও অনেকের সমালোচনা, অনেক লেখা, অনেক কিছু। আমি তো পত্রিকা পড়ি, একটু দেখি তো, 2টা পত্রিকা পড়ি না, বা সব পড়ি, 2টো পড়ি না, পড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি রফিকুল ইসলাম রনি, বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। ইয়াং ম্যান, গলা জোর বেশি, কি করবেন স্যার ভাই? আচ্ছা, উনি উঠছেন, ওনাকে একটু চান্স দেন। এই মাইক দাও না, মাইক নাই। মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম গোলাম সরোয়ার, আমি সমকালে কাজ করি। জি বলেন। মাদক বিরোধী যে অভিযান আছে, আমরা কিন্তু গণমাধ্যম কিন্তু এটিকে সমর্থন করছি। আপনি পত্রিকাগুলি একটু ভালো করে দেখলে দেখবেন যে আমরা সর্বাত্মক সমর্থন করছি, কিন্তু মানবাধিকার এই বিষয়গুলো আমরা বলি গণমাধ্যমকে বলতে, সেগুলো আমরা বলি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে অন্তর দিয়েই সমর্থন করছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা আন্তরিকভাবে আপনি অভিযানটা সমর্থন করছি আমরা গণমাধ্যম। আর একটি বিষয় আমি করি, আপনি যে শান্তিনিকেতনে ডিলিট পেয়েছেন, নজরুল ইয়েতে ডিলিট পেয়েছেন, আমরা সবাই খুব খুশি। আপনি আরো অনেক অনেক বড় পুরস্কার পেয়েছেন, কিন্তু আমি একটি কথা বলবো, যে পুরস্কারটি আপনার প্রাপ্য হয়েছে সেই পুরস্কারটি কিন্তু এখন আপনি পাননি, শান্তি নোবেল শান্তি পুরস্কার। আমারও তো দরকার না আপা, আমি একটু বলি না, আপনার দরকার নেই, কিন্তু আপনি প্রাপ্যতা অর্জন করেছেন। আপনি অর্জন করছেন এই জন্যে যে আপনাদের সেই অর্জন করেছেন, সেক্ষেত্রে আর এই পুরস্কার কিন্তু একটা পদ্ধতির মধ্যে দিয়ে এগোয় আর কি, নানাভাবে এই পদ্ধতিতে এগোতে হবে আমাদের। আপনি চান কি না চান সেটা আমাদের ধর্তব্য নয়, আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে হয়, অনেক দিন থেকে এটা করতে হয়, এটা লবিস্ট আছে নানাভাবে, এবং আমার মনে হয় এখনই সময়টি চলছে, অনেক প্রক্রিয়া আছে, কিন্তু এই প্রক্রিয়াটা অনুসরণ না করলে হবে না। আমার আহ্বান থাকবে, এই প্রক্রিয়াটি আমরা এখনই অনুসরণ করি, এবছর নয়, কিন্তু আমরা অবশ্যই আপনার এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্যে যেটুকু করার দরকার সেই প্রক্রিয়াটি কিন্তু আমাদের অনুসরণ করার দরকার। এমনিতে কিন্তু আসবে না, কখনোই আসবে না। আমার আহ্বান থাকবে, আমরা অনতিবিলম্বে সেই প্রক্রিয়াটিকে শুরু করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনো প্রবৃত্তি নাই, আমি সত্যি কথা বলি। আর লবিস্ট রেখে পুরস্কার পাওয়া, প্রথম কথা, ওই লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নাই। দ্বিতীয় কথা, আর থাকলেও বা কেউ করলেও আমি কোনোদিন সমর্থন করব না, আমি করি না। আমার নামে বহুবার পৃথিবীর বহু দেশ থেকে প্রস্তাব গেছে, আমি কোনোদিনই এটা কখনো চিন্তাও করিনি বা চাইও নি, বা ওটা নিয়ে আমার কোনো কিছু নেই। আমার সবচেয়ে বড় পুরস্কার আমার বাংলাদেশের মানুষকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারলাম কিনা, তারা শান্তি পেল কিনা, সেটাই বড় কথা। কিন্তু ওই গরিবের উপর ওই অনেক টাকা সুদের টাকা নিয়ে নিজে অর্থ করে আবার সেই অর্থ দিয়ে লবিস থেকে ওই নোবেল পাওয়ার ইচ্ছা আমার নাই, প্রয়োজনও নাই ওটা। আর এবারেও আমি আপনাকে বলি, আজ পর্যন্ত যতগুলি পুরস্কার আমি পেয়েছি, কোনোটার জন্য কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা, আর এখনো অনেক প্রস্তাব আসছে আমার কাছে, আমি কিন্তু এটার পিছনে ছুটি না। হ্যাঁ, নজরুলেরটাই গিয়েছি এই কারণে, একটা হচ্ছে যে কবি নজরুল আমাদের কাছে একটু আলাদা মর্যাদার। আপনি দেখেন, এই একজন কবি, তিনি শুধু কবি না, তিনি কবি, তিনি শিল্পী, তিনি সাহিত্যিক, তিনি সব কিছু, কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করে কত দরিদ্রের বিরুদ্ধে লড়াই করে তারপর তিনি নিজের জীবনে উঠে এসেছেন। কিন্তু তার যে মেধা, কত অল্প সময় তিনি লেখার সুযোগ পেয়েছেন, এবং তার যে মেধা যে কত বহুমুখী। আজকে আমরা আমাদের যখন ইসলাম ধর্মের সব কিছু, নাত হাম থেকে শুরু সব, এবং আমাদের প্রত্যেকটা সূরা আপনি যদি দেখেন, একটা লাইন ধরেও যদি দেখেন, নজরুল কিন্তু এত চমৎকারভাবে সেটা বাংলা ভাষায় ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এত সুন্দরভাবে, আর কেউ তো পারেনি এটা এভাবে করতে। আবার শুধু আমাদের না, ইসলাম আপনি দেখেন, হিন্দু ধর্মের পূজায় যত কীর্তন, শ্যামা শক্তির ভজন যা কিছু হয় সবই কিন্তু নজরুলের। তারপরে আপনার ক্লাসিক্যাল, এই ঠুমরি, দাদরা, দরবারিকানা, যাই যত রকমের রাগ রাগিনী আছে, এইসব রাগ রাগিনীর সাথে আপনার বাংলা সঙ্গীতের যে একটা অদ্ভুত সম্মিলন ঘটানো, এবং সেই সম্মিলন ঘটিয়ে তাকে বাংলা ভাষায় উপহার দেওয়া, এই বাংলা ভাষায় কিন্তু এটি কিন্তু কবি নজরুলই করে গেছেন। তারপরে বিদেশি বিভিন্ন গান, সুর আমাদের বাংলা ভাষায় নিয়ে এসে তিনি দিয়েছেন। কিন্তু অবাক লাগে যে উনি একটা কত দারিদ্রের মধ্য থেকে উঠে এসেছেন, এবং ওনার কবিতা লেখার কারণে এই শোষিত বঞ্চিত মানুষের কথা বলার জন্য
মানুষের মুক্তির কথা বলার জন্য কিন্তু উনি কারাগারে বন্দী থেকেছেন, মাথা নত করেন নাই। ওই বন্দিখানায় বসেও কিন্তু তিনি যখনই সুযোগ পেয়েছেন, যেখান থেকে একটু সুযোগ পেয়ে তিনি লিখে গেছেন। কত লেখা ওনার হারিয়ে গেছে, আমরা তো সব সংগ্রহ করতে পারিনি, অনেক খুঁজেও পাওয়া যায়নি, কিন্তু তারপরেও তিনি করে গেছেন। কিন্তু খুব অল্প সময়ে এই যে এটা বিশাল সাহিত্যের ভান্ডার আমাদেরকে দিয়ে গেছেন উপহার, এর তো তুলনা হয় না, এর তো তুলনা হয় না। কাজে যখন ওনার নামে বিশ্ববিদ্যালয় হলো, কারণ ওই এলাকায় আমি যখন গিয়েছিলাম খুব করুণ দশা ছিল। আমি বোধহয় প্রথম একজন নেতা হিসেবে কবি নজরুলের ওখানে গিয়েছিলাম। তারপরে কিন্তু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দৃষ্টি দেয়, এবং এরপরে কিন্তু এই যে তার নামে আপনার বিশ্ববিদ্যালয় করা, তার নামে আপনার এয়ারপোর্ট করে দেওয়া, তার নামে একাডেমি করে দেওয়া এবং তার জন্মতিথি পালন করা। আমাদের আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বাংলা ক্যালেন্ডারে একদিনের তফাৎ আছে। তা আমার সৌভাগ্য যে আমি প্রথমে প্রোগ্রাম করছি, তারপর আমার হঠাৎ মনে হলো যে ওই দেশে তো একদিন পরে করে, তারপর আগে বিশ্বভারতী গেলাম, তারপর ওখানে পরের দিন আমি গেলাম। তা আমার সৌভাগ্য ছিল যে তার 119তম জন্মদিনে আমি সেখানে উপস্থিত থাকতে পেরেছি এবং কবি নজরুলের নামে একটা ডিগ্রি পেলাম। এটা আমার অনেক অনেক ডিগ্রির মধ্যে এটার সম্মান আমার কাছে অনেক অনেক উঁচু, অনেক উঁচু। আর ওই নোবেল প্রাইজের প্রক্রিয়া আমি কেবল মানা করবো, প্রক্রিয়া করার দরকার নেই। যে টাকা পয়সা করতে দিকেও খরচা করতাম দেন, এখন গরিব মানুষকে দিয়েছি। এই আজকেও ওই যে অফিসে বসে যেন আমার কক্সের বাজারে আমাদের রোহিঙ্গা যারা আছে তাদের জন্য সামনে এই ঈদ উপলক্ষে আমাদের কাছে এখনো যথেষ্ট, গত গোডাউনে আমাদের কি কি খাবার আছে, কি কি জিনিস আছে, সব কিছু খবর নিলাম। শুধু তাদের কথা আমাকে ভাবলে চলবে না, আমার ওই এলাকায় যারা আমার বসবাস করে তাদের কথাও তো ভাবতে হবে। আপনারা জানেন যে তাদের জন্য আমরা কিন্তু যারা ওই উখিয়ার 3টে ইউনিয়নে আমাদের যারা বাংলাদেশের, ওরা তো রিলিফ পাচ্ছে, তাই এরা কি পাচ্ছে? এরা তো অনেকে তো কাজ করারও সুযোগ নষ্ট হয়ে গেছে, চাষবাস করার সুযোগ নষ্ট হয়েছে। আমি কিন্তু তাদেরকে বিশেষ কার্ডের মাধ্যমে চালের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এবং এই রোজা উপলক্ষে তাদের কি কি দিতে হবে আজকে অফিসে বসে সব ঠিকঠাক করে আমি দিয়ে দিয়েছি এবং তাদের কাছে যাতে খাদ্য এবং সব কিছু পৌঁছায়, রোজার সময় যেন কষ্ট না করে, ঈদের জন্য তারা উৎসব করতে পারে, তার জন্য তাদের হাতে কিছু নগদ টাকা দেব। এসব কিন্তু আমি এখন বসে করে এসেছি। কাজে আমি এগুলি খুব একটা প্রচার করতে চাই না, করি না, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকেই কিন্তু এটা করে যাচ্ছি। তো নোবেল প্রাইজ মাননীয় প্রধানমন্ত্রী, আমি রফিকুল ইসলাম রনি, বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। বলেন। আমার